তুমি শুধু আমার দ্বিতীয় অংশ। ফুপুর কাছে যাবে সে। ভাইয়া কাল রাতে আবার ওই রকম করেছে। আগেরবারের বেলায়ও সকালে মেঘলা কেঁদে কেটে বাড়ি মাথায় করেছিল। রহিমা বেগমের সব শুনে আকাশকে বকে দিয়েছিল। সবাই তো অবাক, এত বড় ছেলেকে মা এভাবে বকে। রহিমা বেগম রাগে কটমট করতে করতে মেঘলার দিকে তাকায়। ওই যে এলো বড়লোকের বেটি। তার তোর দেখি 10টার আগে ঘুম ভাঙে না। রহিমা বেগমের কথায় চুপ হয়ে যায় মেঘলা। সে তো ভুলেই গিয়েছিল ফুপি আর আগের মতো নেই, অনেকটা বদলে গেছে। মেঘলা মাথা নিচু করে জবাব দেয়, ফুপি এখন তো 8টা বাজে, 10টা কই বাজলো? ওই যে এলো লাট সাহেবের কন্যা। তোর বাবা কোন জমিদারের মেয়ে রে, যে তোকে বেলা 8টা পর্যন্ত ঘুমাতে হবে শুনি? শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবেই না? পরিবারের সবাই মিলে আমার ছেলেটাকে শুষে খাবে। না না ফুপ্পি, চুপ যা, রান্নাঘরে গিয়ে চা করে সবার ঘরে ঘরে দিয়ে আয়। আর হ্যাঁ, আমাকেও দিয়ে যাস। মেঘলা আর কথা বাড়ায় না, সোজা রান্নাঘরে চলে যায়। রহিমা বেগমের ব্যবহার আর কথা কারো কানে না গেলেও তিয়াসের কানে ঠিক গেছে। তিয়াস তো রীতিমতো ইচ্ছা করছিল মাকে গিয়ে কয়েকটা কথা শুনিয়ে দিতে। মা হুট করে কেন যেন এত পাল্টে গেল। এইটুকু পিচ্চি মেয়েকে রান্না করতে বলেছে, অথচ বাড়ির বড় বউ সে কিনা কোনো দিনও 9টা 10টার আগে ঘুম থেকেই উঠে না। তিয়াসে একটা লম্বা দম নিয়ে রান্নাঘরের দিকে হাঁটা ধরে। উদ্দেশ্য মেঘলাকে সাহায্য করা। রহিমা বেগম তো আগেই কাজের লোকদের রান্নাঘর থেকে ভাগিয়ে দিয়েছে। তার নাকি ছেলের বউয়ের হাতে রান্না নাকি খেতে ইচ্ছা করেছে। মেঘলা আর তিয়াস মিলে কোনো রকম চা আর সামান্য ব্রেকফাস্ট বানিয়ে নিল। মেঘলার শরীরটা কেমন যেন খারাপ লাগছিল। সারা রাত বারান্দার মেঝেতে শুয়ে এই অবস্থা। তিয়াস মেঘলার হাতে একটা কফির মগ ধরিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। কফিটা আকাশকে দিয়ে সে যেন রেস্ট করে, আর মায়ের জন্য ব্রেকফাস্ট তিয়াস নিজেই নিয়ে যাবে। মেঘলা কফির মগটা নিয়ে ঘরে ঢুকবে, তখন ওই কানে আসে আকাশের গলা। আকাশ কাউকে খুব জোরে জোরে বকছে। তোমারে লিভ ইন করতে কি আমি বলেছিলাম? তুমি বিপদে পড়েছিলে বলেই তো আমার ফ্ল্যাটে তোমারে আশ্রয় দিয়েছিলাম। আমাদের মধ্যে যা কিছু হয়েছে তাতে আমাদের দুজনেরই সম্মতি রয়েছে। আমরা দুজনে লিভ ইন করেছি। সো তুমি সব দোষ আমারে একা দিতে পারো না। আকাশের মুখে লিভ ইন কথাটা শুনে সামনের দিকে এগোয় না, সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রয় মেঘলা। হঠাৎ কি মনে হতেই মেঘলা আবার সামনে এগিয়ে যায়। আকাশ তখন বিছানায় হেলান দিয়ে ঝগড়া করতে ব্যস্ত। মেঘলা আকাশের কাছে গিয়ে বেশ চিল্লানি দিয়েই বলে ওঠে, ওগো শুনছো, তোমার কফি নাও নাও নাও, খেয়ে নাও। আকাশ এবার মেঘলার দিকে রাগী লুক নিয়ে তাকায়। মেঘলা যে ইচ্ছা করেই ফোনের ওপারের মানুষটাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলেছে তা আকাশ বেশ বুঝতে পারছে। তারপর ফোন নিয়ে বারান্দায় চলে যায়। প্রায় 20 মিনিট হতে চলল আকাশ বারান্দায় গিয়েছে কথা বলতে, তবুও যেন কেন তার কথা শেষই হচ্ছে না। কফিটা তো এতক্ষণে ঠান্ডা পানি হয়ে গেছে। মেঘলা কেন যেন বেশ অস্বস্তি লাগছে। একটু ভুল সব উলট পালট করে দিয়ে গেছে। মেঘলা আর সেখানে না দাঁড়িয়ে হাঁটা ধরে রান্নাঘরের দিকে। শাশুড়ির ফুপুর হুকুম, আজ থেকে সব রান্না তাকেই করতে হবে। অবশ্য আজ তিয়াসও নেই, তার নাকি কলেজে কী সব কাজ আছে, তাই মেঘলাকে হেল্প করার মতো কেউ নেই। কাজের লোকদের টুকটাক সাহায্য নিয়ে মেঘলা কোনো রকমে রান্নাবান্না কমপ্লিট করে ফেলে। এদিকে রান্না শেষ করতে করতে প্রায় 2:30টা বেজে গেছে। রান্না করতে যেহেতু দেরি হয়ে গেছে, তাই রহিমা বেগমের খেতেও দেরি হয়ে গেছে। তার ডায়াবেটিক্স আছে, নিয়মিত খেতে হয় তাকে। তিনি মনে করেন মেঘলা ইচ্ছা করেই দেরি করে রান্না করেছে, কারণ যাতে তার খাবারে দেরি হয় আর সে যেন অসুস্থ হয়ে পড়ে। মেঘলা ফুপির কথায় কোনো প্রতিবাদ করেনি। তিয়াস প্রতিবাদ করলেও বড় ভাবের কথার সাথে পেরে উঠতে পারেনি। এদিকে মেঘলাও তিয়াসকে চুপ করিয়ে দিয়েছে। এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে মেঘলা সব কিছু গুছিয়ে হাঁটা ধরে ঘরের দিকে। আকাশেরও বোধহয় খাওয়া হয়ে গেছে। আজ সারাটা দিন আকাশ ঘর থেকে বের হয়নি। দুপুরে খাবার খেয়েও সে ঘরে খেয়েছে। সেই সকাল থেকে একবারও মেঘলা আকাশের কাছে যায়নি। ঘরেই আকাশের খাবার পাঠিয়েছে তিয়াসের হাতে।
কিন্তু এবার মেঘলাকে ঘরে যেতেই হবে। সারাদিন রান্নাঘরে থেকে ঘেমে গোসল হয়ে গেছে, একটু ফ্রেশ না হয়ে উপায় নেই। মেঘলা ঘরে যেতেই দেখে আকাশ সোফার উপর পা তুলে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। মেঘলা বাঁকা চোখে একবার আকাশের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। তারপর কাবার্ড থেকে কাপড় চোপড় বার করে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। এতটুকু সময় আকাশ একবারও মেঘলার দিকে তাকায়নি। মেঘলা ওয়াশরুম থেকে বের হতেই আকাশ ডাক দেয় মেঘলাকে। মেঘলা, হুম। আজ বিকেলে মামার কাছে যাবি? বাবার কাছে? হ্যাঁ। কিন্তু কেন? মামাকে খুব দেখতে ইচ্ছা করছে। ও, তাহলে আপনি যান, আমি একদিন গিয়ে বাবাকে দেখে আসব। আমার সাথে যাবি না? না। আমাকে আপনার সাথে দেখলে আপনার মেম সাহেব হয়তো আরও বেশি রাগ করবে। হুঁ হুঁ। কবে ফিরছেন? কোথায়? আপনার মেম সাহেবের কাছে। খুব দ্রুত। ও। মেঘলা বলল, আমার এই বিয়েটা করা ঠিক হয়নি। আমি তোর সাথে বড্ড অন্যায় করে ফেললাম। তোকে তো রবিন ভাইয়ের কাছে ছেড়ে দিয়ে যাওয়া উচিত ছিল। হিহি, অন্যায়ের কি আছে? আমি নিজের অজান্তে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, আর আপনি জেনে বুঝে দিলেন। তবুও শোধবোধ হয়ে গেল তো। মেঘ, প্লিজ আমাকে মেঘ বলে ডাকবেন না। বহু বছর আগে একজন ছিল যে আমাকে মেঘ বলে ডাকতো। সে শুধু আমাকে মেঘ ডাকতো, আর কেউ না। আপনিও আর ডাকবেন না। তুই তাকে হারিয়ে ফেলেছিস। হ্যাঁ, সে তো হারিয়ে গেছে। কোনো এক বিদেশিনী মেম সাহেব তাকে কেড়ে নিয়েছে। খেয়েছিস? না, তবে এখন খাবো। ও। আমিও। মেঘলা আকাশকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে দ্রুত পায়ে হাঁটা ধরে নিচের দিকে। আর এক মুহূর্ত দাঁড়ায় না সে আকাশের সামনে। আকাশ হাতে সিগারেটটা নিয়ে হাঁটা ধরে বারান্দার দিকে। যদিও দিনের এই সময়টাতে আকাশ কখনোই স্মোক করে না, তবুও আজ সিগারেটের নেশাটা যেন মাথায় চড়ে যাচ্ছে। খুব ছোটবেলায় আকাশের বাবা হঠাৎ করে ব্যবসায় একটা খুব বড় লস করে বসে। তখন আকাশ সবে ক্লাস 7-এ পড়তো। ছোট ভাইয়ের তখন হবে 6 মাস বয়স। আকাশ পড়তো শহরের একটা নাম করা স্কুলে। আকাশের বড় ভাইয়ের পড়ার খরচ দিতে আকাশের বাবা যখন হিমশিম খাচ্ছিল, তখন আকাশকে বুকে জড়িয়ে নেয় মেঘলার বাবা। আকাশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ভদ্রলোক। কেন যেন মেঘলার বাবা আকাশকে বরাবরই খুব ভালোবাসতো। তখন থেকে আকাশ চলে যায় মামার কাছে। আকাশ সেবার যখন জিএসসি পরীক্ষায় বিভাগের প্রথম ফার্স্ট হয়, সেদিনই মামা তাকে একটি বিশেষ উপহার দেন। একটা সাদা তোয়ালেতে মরানো একটা ছোট্ট পুতুল মানুষ। আকাশ সেদিনই সবাইকে বলে দিয়েছে ওর এই পরীটাকে চাই সারা জীবনের জন্য। এভাবেই কাটতে থাকে দিন, মাস, বছর। আকাশের কাছে সবচেয়ে প্রিয় বন্ধু হয় মামা। এদিকে আকাশের বাবাও নিজের লোকসান কাটিয়ে ওঠে, যদিও তাতে মেঘলার বাবার ভূমিকা অনেক বেশি ছিল। এসএসসি পরীক্ষার পর আকাশকে ভর্তি করা হয় ঢাকার এক নামি দামি কলেজে। আকাশ মামার বাড়ি ছেড়ে যাওয়ার সময় মেঘলাকে জড়িয়ে সে কি কান্না করে। আকাশের যাওয়াই সম্পর্কের মাঝে ধীরে ধীরে এক বিশাল দেয়াল গেঁথে দেয়। একটা সময় দেয়ালটা এতটাই বিশাল হয়ে যায় সে দেয়াল চাইলেও ভাঙার সাধ্যি কারোর নেই। মায়ের খুব চেঁচামেচি শুনে সিগারেটটা ফেলে দিয়ে নিচের দিকে হাঁটা ধরে আকাশ। মা হঠাৎ এভাবে চেঁচামেচি করছে কেন দেখার জন্য। রান্নাঘরের মেঝেতে বসে আছে মেঘলা, আর তার পাশেই রহিমা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে বকেই যাচ্ছে। তোর মা তোকে কি শিখিয়ে আমাদের বাড়িতে পাঠিয়েছে? হ্যাঁ, সামান্য গরম পানি করতে গিয়ে হাত পা পুড়িয়ে একসা করে ফেলেছিস। তোর বাবার কয়টা তালুক ছিল শুনি? নিজেকে জমিদারের মেয়ে ভাবিস নাকি যে বাপের বাড়িতে কোনো কাজকর্মই করিসনি? যত্ত সব। আমার ভালো সাদাসিধা মাকে ভুলিয়ে ভালিয়ে আমার ছেলের ঘাড়ে চেপে বসেছিস, ফকিন্নির বাচ্চা। মেঘলা রহিমা বেগমকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলতে শুরু করে, ফুপি, আমি কখনো এক গ্লাস পানিও গড়িয়ে খাইনি, সেটা তুমি জানো। শুধু আমি কেন, তোমাকেও তো ওইখানে কখনো কোনো কাজ করতে দেখিনি আমি। আসলে কি বলো তো, তুমি আমার ফুপ্পি আম্মু নেই, হঠাৎ করে আমার শাশুড়ি হয়ে গেছো। মেঘলার কথাটা বলতেই কাঁদতে শুরু করে। মেঘলার বলা কথাটা যেন রহিমা বেগমের বুকে গিয়ে বেঁধে। এবার আকাশ আর দাঁড়িয়ে থাকতে পারে না। মেঘলার কাছে এসে মেঘলার হাতটা চেপে ধরে। এর মধ্যেই মেঘলার হাতে ফুসকা পড়ে গেছে। আকাশ মেঘলার কাছে যেতেই মেঘলা আরও জোরে জোরে কেঁদে দেয়। আকাশ মায়ের দিকে তাকায়। আম্মু, এই ফকির লোকটাই জীবনের সর্বস্ব তোমাকে উজাড় করে দিয়ে আজ তোমাকে মানে আমাদেরকে জমিদার বানিয়ে নিজে ফকির হয়ে গেল। জীবনে আর যাই হোক অকৃতজ্ঞ হইও না।
আকাশ কথাগুলো বলেই মেঘলার হাত ধরে ঘরে টেনে নিয়ে যায়। আমাকে মায়ের কাছে রেখে এসো, আর তুমি তোমার মেম সাহেবকে এখানে নিয়ে এসো। ফুপ্পু আম্মু খুশি আর তুমিও খুশি। ফুপ্পু তো এরকম মেয়েকেই চায়, যে তোমার মানে আপনার যোগ্য। মেঘ, হুঁ হুঁ। আমি তোর করা অবিশ্বাস অবহেলা মেনে নিতে পারিনি। সব ছেড়ে ছুড়ে পাড়ি জমিয়েছিলাম বিদেশে। আমার চেনা তুই, চেনা শহর, চেনা মানুষগুলোকে ছেড়ে বড্ড একা হয়ে গিয়েছিলাম। আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম সেই ইউনিভার্সিটিতে পড়তো জিনিয়া। ওর বাবা বাঙালি, কিন্তু মা বিদেশিনী। জিনিয়ার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। ওকে নিয়ে আমি তোকে ভুলতে চেয়েছিলাম। হুঁ হুঁ। এই জন্যই তো আমি যতবার তোমার সাথে যোগাযোগ করতাম ততবারই তুমি আমাকে তোমার মেম সাহেবকে দেখিয়ে বুঝিয়ে দিতে তোমার জীবনে আমার কোনো জায়গা নেই। আমি চাইনি তোমার সাথে যোগাযোগ রাখতে। তুইও তো তোর রবিন ভাইকে নিয়ে বেশ সুখেই ছিলি। একটা রোড অ্যাক্সিডেন্টে জিনিয়ার বাবা মা দুজনেই মারা যায়। জিনিয়ার তখন এই শহরে একা, প্রচণ্ড ভেঙে পড়ে। তখন আমি ওকে সাহায্য করতে চাই। ও আমার কাছে আশ্রয় চায়, ওকে আমার বাসায় নিয়ে আসি। আসলে ও একা থাকতে পারে না, প্রচণ্ড প্যানিক করতো। আর তারপরেই তুমি আমাকে ডিভোর্স দিয়ে তোমার মেম সাহেবকে বিয়ে করে নাও। মেঘলার অতীতের কথা মনে পড়ে যায়। দেখতে দেখতে কেটে গেছে 15টি বসন্ত। আমি বয়স 15 বছর পেরিয়েছি। সময়টা ছিল ভালোবাসার। দুজনের মধ্যে ভালোবাসাবাসিও ছিল বেশ। আকাশ তখন মেঘলাতে মগ্ন। মেঘলাকে ঘিরে ছিল তার সকল জল্পনা কল্পনা। মেঘলারও তখন বাড়ন্ত বয়স। আকাশ ভাইয়া মানেই এক রাশ মন খারাপের মাঝেও বিশাল ভালো লাগা। আকাশ মেঘলা সম্পর্কের ব্যাপারে দুই পরিবারের সবাই জানতো। তাদের সম্পর্ক নিয়ে কারোরই কোনো সমস্যা ছিল না, এমনকি রহিমা বেগমেরও নয়। তখন তো রহিমা বেগমই মেঘলাকে আদুরে বলে ডাকত। আকাশের সাথে মেঘলার বিয়ে নিয়ে সর্বপ্রথম আগ্রহ প্রকাশ করেছিলেন এই রহিমা বেগম। প্রথমত ভাইয়ের প্রথম মেয়ে, তার উপর মেঘলার প্রতি আকাশের বিশেষ দুর্বলতা। সব মিলে মেঘলাকে ছেলের বউ বানানোর জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন তিনি। এর মধ্যে আকাশও বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। সব মিলে আনন্দের শেষ নেই। আকাশের নতুন জীবন, নতুন নতুন বন্ধু বান্ধব এবং দিন শেষে মেঘলার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা। কখনো কখনো মেঘলার বোকা আবদার, যদি কখনো একদিন ফোন দিতে দেরি হয়ে যেত, সেদিন আর আকাশের রক্ষা নেই। মেঘলা গাল ফুলিয়ে ভিডিও কল দিয়ে বসে থাকে। তখন মেঘলা আকাশের সামনে গিয়ে লম্বা ঘোমটা টেনে বসে পড়ে মূর্তির মতো, কিন্তু একটা কথাও বলে না। আকাশের কথার উত্তরও করে না কোনো। আকাশকেও একইভাবে অপেক্ষা করতে হয় সেই সময়ের জন্য যখন মেঘলা ঘোমটা তুলবে। কাঁদো কাঁদো কণ্ঠে আকাশকে বলবে, আকাশ ভাইয়া তুমি সত্যিই আমাকে ভুলে গেছো, আর আমাকে ভালোবাসো না। আমিও আর তোমাকে ভালোবাসবো না। এই তো দেখো আমি চলে গেলাম। কথাটা শেষ করে একবার নাক টেনে ফোনের লাইন কেটে দিত। মেঘলা একটু রাগ হলেই মেঘলার এমন বোকা বোকা আচরণ ছিল আকাশের কাছে এক মহা বিনোদন। এভাবেই কেটে যায় আকাশের বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর। এর মধ্যে আকাশ বেশ কিছু বন্ধু বান্ধব বানিয়ে ফেলেছিল। একবার এক ভ্যাকেশনে গোটা বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে যায়। মোটামুটি হোস্টেলগুলো খালি হয়ে গেলেও আকাশ আর আকাশের কিছু বন্ধুরা হোস্টেলে থেকে যায়। উদ্দেশ্য কাল পরশু যে যার বাড়ির দিকে রওনা দিবে, আর আজ মন খুলে আড্ডা দিবে। তো সেদিন রাতে প্রায় 8টা নাগাদ আকাশের পুরো গ্রুপ ধরে ক্যাম্পাসে বসেছিল। মোটামুটি বেশ রাত করেই আকাশরা ক্যাম্পাসে আড্ডা দেয়। এরপর দিনই যে যার বাড়িতে চলে যায়। এরই মধ্যে আকাশের সাথে মেঘলার এক দফা মান অভিমানের পালা শুরু হয়ে গেছে। গত 3 দিন কেউ কারুর সাথে কোনো কথা বলেনি। অভিমানের কারণ হলো রবিন 7 দিন হলো মেঘলাদের বাড়িতে বেড়াতে এসেছে। এর মধ্যে খালা খালুর চোখ এড়িয়ে 2বার মেঘলাকে প্রপোজও করে ফেলেছে। কিন্তু মেঘলা সরাসরি না করে দিয়েছে। তাতে কি, সে হাল ছাড়তে নারাজ। তবে আকাশ মেঘলার মাঝে সমস্যা বাঁধার কারণ রবিনের এই ঘটনার কিছু মেঘলা আকাশকে জানায়নি, সম্পূর্ণটা গোপন করে গেছে। কিন্তু মেঘলার মেজ বোন সুযোগ বুঝে আকাশের কানে গোটা ঘটনায় তুলে দেয়। ব্যাস, মান অভিমানের পালা শুরু। আগে হলে আকাশ বাড়ি না এসে সরাসরি মেঘলাদের বাড়ি চলে যেত। তবে এবার আকাশ এমন কিছুই করেনি। আকাশ সোজা বাড়ি এসে বিছানায় গা এলিয়ে দেয়। টানা 2 দিন এরকম শুয়ে বসে সময় কাটে আকাশের। তবে এই 2 দিনে মেঘলার সাথে কোনো কথাই হয়নি আকাশের। 3 দিনের বেলায় এক বিকেলে আকাশদের বাড়িতে হানা দেয় এক গাদা পুলিশ। পুলিশগুলো সোজা এসে আকাশের কলার চেপে ধরে। আকাশ কথা বলতে গেলেও তাদের মধ্যে একজন আকাশের গায়ে হাত তোলে।
পুলিশের মুখের উপর বড় বড় কথা, থানায় নিয়ে গিয়ে ঠিক মতো পেদানি দিলেই ঠিক তোর মুখ খুলবি। মানে? আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করে। দেখ, মাসুম চেহারা করে থাকলে আমরা ভুলবো ভাবিস না। একবার চল থানায়, তারপর দেখাচ্ছি মজা। কথাগুলো বলেই টানতে টানতে পুলিশরা আকাশকে থানায় নিয়ে যায়। পুলিশের ভাষ্য মতে গত 3 দিন আগে আকাশের বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে নিখোঁজ হওয়ার আগে মেয়েটিকে নাকি শেষবারের মতো একদল ছেলের সাথে দেখা গিয়েছিল। সেই দলের ছেলেগুলোই নাকি ছিল আকাশের দল। মেয়েটার পরিবার অভিযোগ করায় আকাশরাই মেয়েটাকে লুকিয়ে রেখেছে খারাপ কিছুর উদ্দেশ্যে। যেহেতু আকাশ ছিল ওই ছেলে গ্রুপের সবচেয়ে পরিচিত মুখ, তাই সবার সন্দেহর আগে গেঁথেছে আকাশের দিকে। আকাশ সহ বাকি সবাইকে পুলিশ থানায় নিয়ে গেছে। এদিকে রহিমা বেগমের আহাজারি দেখে কে? টানা 4 দিন পর মেঘলার বাবার প্রচেষ্টায় আকাশকে জামিনে ছাড়িয়ে আনা হয়। মেঘলার বাবার এক বন্ধু ছিল পুলিশের এক উচ্চ পদস্থ কর্মচারী। সেই সূত্রে কোনো মতে আকাশকে জামিনে বার করা হয়। সবাইকে পালা করে টর্চার করা হয়েছে সত্যি কথা বার করার উদ্দেশ্যে। এর মাঝে নানা ঘটনা নানা রকম যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। সব জায়গায় আকাশকে নিয়ে শুরু হয়ে গেছে নানা রকম জল্পনা কল্পনা। প্রায় 2 দিন হলো আকাশ ঘরবন্দি। থানা থেকে আসার পরপরই আকাশের গা কেঁপে জ্বর আসে। এই 2 দিন আকাশ ঘর থেকে বেরও হয়নি। এদিকে মেঘলাও একবার আকাশের খবর পর্যন্ত নেয়নি। অবশেষে এক সন্ধ্যাতে জ্বর মাথায় করেই আকাশ রওনা হয় মামার বাড়ির উদ্দেশ্যে। পিয়সীকে যে তার বড্ড প্রয়োজন, আর পাচ্ছে না সে পিয়সীকে না দেখে থাকতে। চারিদিক থেকে নানা অপমানে যখন কণ্ঠাসা আকাশ, তখন তার এই দমবন্ধকর পরিবেশের মধ্যে এক ফোঁটা অক্সিজেন হলো পিয়সীর মুখের একটু মুচকি হাসি। চলবে ইনশাআল্লাহ।